গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি সায়ন্তন আর আপনারা দেখছেন সায়েল স্টোরিজ। আপনাদের সকলকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগতম। আজকের ব্লগে আপনারা দেখবেন যে কিভাবে সীমানাতে থেকে ইস্ট নেপালের ডে ট্যুর করা যায়। মানে এই ব্লগে আমরা দেখাবো কান্যাম, বুদ্ধা পার্ক সহ পশুপতি মার্কেট এবং বিভিন্ন জায়গা। তাহলে একটুও স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন, কারণ ব্লগটা হতে চলেছে একদম ইনফরমেটিভ একটা ব্লগ। আজকের ভিডিওটা স্টার্ট করছি পশুপতি ফাটাক থেকে। আমরা আজকে যাচ্ছি কান্যাম, ডে ট্যুর করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশুপতি ফাটাকে। এখানে আমাদেরকে পারমিট করাতে হবে। আগে একটাই পারমিট ছিল, যেটা হচ্ছে এন্ট্রি পারমিট, সেটা ছিল 500 টাকা। এখন দুটো পারমিট করাতে হয়, এন্ট্রি পারমিট এবং রোড পারমিট। টোটাল হচ্ছে 900 টাকা। আমার পিছনে এসএসবি চেকপোস্ট আছে, ওদিকে ভিডিও করব না। আর সামনে দেখুন লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এখান থেকেই জাস্ট আমরা এন্ট্রি করব। এখানে বেশ কিছু দোকানপাট আছে জিনিসপত্র টুকটাক কেনার জন্য। তো আমরা প্রথমে যাওয়ার পথে দেখব বুদ্ধা পার্ক, তারপর যাব কান্যাম। শ্রীয়ন্তু আমরা যাব না, কারণ শ্রীয়ন্তু আমরা অলরেডি একবার গেছি। ওই জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড, প্রচণ্ড ক্যাওটিক। আমাদের পার্সোনালি খুব একটা ভালো লাগে না। আর অগাস্টের যে গ্রুপ ট্যুরটা হচ্ছে সেখানে আমরা আবার যাব, তার জন্য এই ট্রিপটায় আমরা শুধুমাত্র কান্যাম যাচ্ছি। তো আমাদের ড্রাইভার দাদা গেছে পারমিট করাতে, পারমিট নিয়ে এলে আমরা এখান থেকে বেরোবো। এবং পারমিটের জন্য কিন্তু আপনাদের এখানে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, মানে যে কোনো কিছু আইডেন্টিটি কার্ড সেটা দেখতে চাইবে, সেটা দেখাবেন, তারপরেই কিন্তু এন্ট্রি হবে। এটা কিন্তু বেশ মজার, মাত্র 30 সেকেন্ডের মধ্যে ইন্ডিয়া থেকে নেপাল ঢুকে গেলাম। ওইখানে আমাদের শুধুমাত্র এন্ট্রিটা হলো, এপারে এসে আমাদেরকে পারমিটটা কালেক্ট করতে হবে এবং আমাকে ওই দিকে এসএসবি চেকপোস্টে কিন্তু সিগনেচার করতে হয়েছে বা সমস্ত ডিটেলস এবং দুটো ফোন নাম্বার প্রোভাইড করতে হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশুপতিনগর কাস্টমস অফিসে। এখানে আমাদের গাড়ি আছে, আর নিচে দাদা গেলেন পারমিটটা আনতে। পারমিটটা পাওয়ার পরে আমরা আবার এখান থেকে বেরোবো। প্রথমে পশুপতি ফটকে এন্ট্রি, তারপরে ওখানে একটা পারমিট এবং কিছুটা নেপালের মধ্যে ঢুকেছে আরেকটা পারমিট। টোটাল মানে মোটামুটি 1000 টাকার মতো এই পারমিটে খরচা হয়ে গেল। পশুপতি ফটক থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বুদ্ধা পার্কে। এটাই আজকে আমাদের প্রথম পয়েন্ট। প্রথমবার এই জায়গাটায় আমরা দাঁড়াচ্ছি। দেখুন কি বড় একটা বুদ্ধা মূর্তি রয়েছে এবং পিছনে মেঘের খেলাটা হচ্ছে, মাঝে মধ্যে ব্লু স্কাই বেরিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। এই যে এখান দিয়ে যেতে হবে, বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে। ওপরে উঠে এসেই এই একটা চা বাগানের ভিউ পেয়ে যাবেন, খুব সুন্দর লাগছে এটা। আর এই যে বুদ্ধ মূর্তি, এখান থেকে চা বাগানে যাওয়ার জন্য একটা ব্রিজও করা রয়েছে। আপনারা ওদিকে গিয়ে ভিউ এনজয় করতে পারেন, ফটোশ্যুট করতে পারেন। আর এই হচ্ছে বিশাল বড় বুদ্ধ মূর্তি। মুখটা কিছু কাপড় বাঁধা রয়েছে। আমাদের দাদা বললেন যে পুজো হয়েছিল তারপর খোলা হয়নি, এরকম কোনো একটা ব্যাপার, আমরা এক্স্যাক্টলি জানি না। তবে আপনারা এখান দিয়ে উঠে ঘুরতে পারেন, ছবি টবি তুলতে পারেন। আর আমার যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই দিকের পাহাড়ের রেঞ্জগুলো দেখুন। পুরো ভ্যালিটা এত ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা যখন প্রথমবার নেপালে এসেছিলাম, ইস্ট নেপালে, তখন তো নেপাল ভালো লেগেছিলই, কিন্তু আজকে যেন আরও বেশি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তখন অনেকটা ধোঁয়াশা ধোঁয়াশা মতন থাকে, আপনারা জানেন ওই সময়টা বর্ষাকালেই একমাত্র এরকম ক্লিয়ার ভিউ পাওয়া যায়। ওইদিকে মেঘের খেলা, চারিদিকে ভ্যালিগুলো, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মানে চাষের জমি বলুন বা চা বাগান বলুন, খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। মাঝে মধ্যে গোল গোল চা বাগান, মানে অপূর্ব। মানে যারা পাহাড় ভালোবাসেন, আমার মনে হয় তাদের কাছে নেপাল হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। দেখলেন, মাত্র 10 মিনিট গাড়ি চালিয়ে এলে এত সুন্দর একটা জায়গায় পৌঁছে যাবেন। এখানে এসে অনেকক্ষণ সময় স্পেন্ড করতে পারেন। এই যে মেঘের খেলাটা, এত স্পিডে মেঘটা যাচ্ছে, এটা দেখতে দারুণ লাগছে। তার সাথে সাথে বললামই, এই দিদির দোকান সাজিয়ে ফেলেছে, ঝালমুড়ি থেকে আরম্ভ করে মোমো, সমস্ত কিছু পাওয়া যায়, এখানে এসে খেতে পারেন। তার সাথে সাথে দিদির এখানে ট্র্যাডিশনাল কালচারাল যে ড্রেস হয় ওগুলোও রয়েছে, এগুলো পরে আপনারা চা বাগানে ফটো তুলতে পারেন। আর এই বুদ্ধা মূর্তি নিয়ে আমি যেটা
যেটা বলেছিলাম যে মুখে কাপড় বাঁধাটা, ওটা একটু ভুল বলেছিলাম। এটা তৈরি হয়েছে 3-4 বছর হয়ে গেছে, তবে এটা এখনও, এই বুদ্ধ মূর্তিটা এখনও পুজো করা হয়নি। এটা নেক্সট ফাল্গুন মাসে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মনে হয় পরের বছরে পুজো করা হবে, তারপরেই মুখের পর্দাটা সরানো হবে। তো এটা আমার কাছে একটু ভুল ইনফরমেশন ছিল, বলে দিলাম। চলুন এবার কোন্নামের দিকে যাওয়া যাক। এই সমস্ত জায়গায় বর্ষাকালের মজাটা একবার দেখুন। কিছুক্ষণ আগে পুরোটা ক্লিয়ার ছিল, এখন মনে হচ্ছে গায়ে জাস্ট মেঘগুলো এসে টাচ করছে। এতটাই চারদিকটা সাদা হয়ে গেছে, কিন্তু অপূর্ব সুন্দর একটা জার্নি। চা বাগান দেখতে দেখতে যাচ্ছি কান্যামের দিকে, অসাধারণ লাগছে, সিরিয়াসলি অসাধারণ লাগছে বর্ষাকালে। মানে এখনো প্রবল বর্ষাটা ঢোকেনি, তার আগে এইরকম ওয়েদার, ওফ, চা এনজয় করছি না, দারুণ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে ফিক্কাল। এটা হচ্ছে মেন মার্কেট, ওপরেও মার্কেট আছে, এখানেও আছে প্রচুর। এখানে দোকানপাট, তার সাথে অনেক রেস্তোরাঁ আছে, অনেক বাড়ি ঘর আছে। তো আপনারা যারা আসছেন এখানে লাঞ্চও করতে পারেন ঘুরতে গিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন পয়েন্ট, এখান থেকে ইলামও যাওয়া যায়, আমরা গিয়েছিলাম। গাড়ি থেকে এই দৃশ্যটা দেখে আমরা জাস্ট দৌড়ে নেমে পড়লাম। জাস্ট নামতে নামতে মেঘটা, এই যে গ্রামটা দেখছেন এর মাথার উপর ঘুরছিল সাদা মেঘটা, জাস্ট ছবির মতো লাগছে, মানে ছবির থেকেও সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, খালি চোখে যেন মনে হচ্ছে অন্যই একটা দুনিয়ায় চলে এসেছি আমরা, ক্যালেন্ডারের মতো লাগছে আমার। রাস্তার পাশে এখানে দাদা চা পাতা কাটছে এই মেশিনে। এটা আমরা মুন্নারে দেখেছিলাম, নর্মালি হাতে কাটা হয়, বাট এখানে দেখুন মেশিনে কাটছে। এটা হচ্ছে কান্যামে স্কাই ওয়াক। আমরা এখানে এসেছি প্রায় 1 ঘন্টা হলো, বাট ওয়েদার এতটাই খারাপ যে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে সামনে চা বাগানটা দেখুন, অনেক কষ্ট করে দেখতে হচ্ছে, বাকি কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ওইদিকে আছে যেটা আই লাভ কান্যাম লেখাটা, ওইদিকে আছে, ওইদিকে আমরা যাবো। তো ভাবলাম এখানে প্রথমে আসি, এসে স্কাই ওয়াকটা একটু দেখবো, কিন্তু কন্টিনিউয়াসলি এরকম হাওয়া দিয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে কিছুই করতে পারছি না। আর জাস্ট মানে মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম এখানে এসে দেখাবো আপনাদেরকে, এই যে স্কাই ওয়াকটা হালকা হালকা বোঝা যাচ্ছে, বাট এই হচ্ছে অবস্থা। মানে 50 মিটার দূরে কি আছে কিচ্ছু দেখতে পাচ্ছি না। স্কাই ওয়াকের পাশে বেশ কিছু রেস্তোরাঁ আছে, এখানে আপনারা লাঞ্চও করতে পারেন যদি খিদে পেয়ে যায়। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলাম ওয়েদারটা ক্লিয়ার হওয়ার, কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হওয়ার নয়। যেটা শুনলাম মোটামুটি সকাল থেকেই এরকম পুরোটাই ফগি ওয়েদার চলছে। এই মুহূর্তে হেঁটে হেঁটে চলে এসেছি আই লাভ কান্যামের সামনে। এই যে দেখুন, এখানে কিন্তু লোকজন ভালোই আছে, এই যে, কিন্তু ওয়েদারের অবস্থা এতটাই খারাপ যে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এবার বর্ষার ওয়েদার বলা যায় না, হয়তো দেখা গেল যে 1 ঘন্টা পরে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। এবার এর আগেও অলরেডি আমরা এখানে এসেছি, তার জন্যই আর এতক্ষণ অপেক্ষা করলাম না, না হলে হয়তো আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করেই যেতাম। আপনারা ভাবুন একবার, উপরে কতক্ষণ অপেক্ষা করলাম ওয়েদারটা ক্লিয়ার হওয়ার, কিন্তু যেই কিছুটা নিচে নেমে এলাম দেখুন ওয়েদার কিন্তু এখানে পুরো ক্লিয়ার। আসার পথে এই জায়গাটা দাঁড়ালাম, দেখুন পিছনে খুব সুন্দর চা বাগান, তার উপরে নীল আকাশ, সাদা মেঘ, রোদও হালকা হালকা বেরিয়েছে। মানে আমরা যে ভিউটা এক্স্যাক্টলি কান্যামে এক্সপেক্ট করছিলাম সেটা এখানে এসে কোথাও না কোথাও পাচ্ছি। ওয়েদারের কিন্তু কোনো রকম কোনো ভরসা নেই। জাস্ট 15-20 মিনিট এলাম, আমরা কিন্তু এরকমই একটা ওয়েদার পেয়ে গেলাম। হতেও পারে এখন কান্নামেও ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। ওই সময় যারা ছিল আমাদের সাথে তাদের সবারই মোটামুটি ভাগ্যটা খারাপ। তার জন্যই একটা কথা, বর্ষায় পাহাড় কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। এই সমস্ত জায়গাগুলো কখন ভালো ওয়েদার হয়ে যায়, কখন খারাপ ওয়েদার হয়ে যায়, কখন পুরোটা সাদা মেঘে ঢেকে গেল, কখন এরকম নীল আকাশের দেখা মিলবে, কেউ বলতে পারে না। আর এটাই কিন্তু মজা, যে চা বাগানের ওপরে যখন সাদা সাদা মেঘগুলো উড়ে উড়ে বেড়ায় না, সেই যে ভিউ, সেটা একমাত্র বর্ষাকালেই পাবে। যাওয়ার পথে আরও একটা জায়গায় দাঁড়ালাম আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য।
কি অপূর্ব লাগছে একবার দেখুন চা বাগানগুলো, তার সাথে সুন্দর নীল আকাশ, ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে, ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে বর্ষায় রাস্তাঘাট। নেপালের রাস্তাঘাটের কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, একদম পিচের পাকা রাস্তা, তাই আসতেই পারেন, মানে বর্ষাকাল বলে আসা যাবে না এটা কিন্তু একদমই নয়। কে বলতে পারে এরপর আরও বর্ষায় হয়তো আরও ভালো ভিউ পাওয়া গেল, আরও মেঘের খেলা দেখতে পেলেন। আমার তো জাস্ট দুর্দান্ত লাগছে। যতক্ষণ আপনারা পাখির চোখে চা বাগান দেখছিলেন ততক্ষণে আমরা পাখির মতো উড়ে চলে এসেছি পশুপতি মার্কেটে। মানে এটা কিন্তু নেপালের মধ্যে, এখনো আমরা গেট ক্রস করিনি। এখানে প্রচুর লোকজন এসেছেন কেনাকাটা করতে, তো ভাবলাম যে আমরাও একটুখানি দেখি যে এখানে জ্যাকেট ফ্যাকেট কিরকম দাম। এই দেখুন কি সুন্দর না হাস্কিটা, তো ভাবলাম এখানে জ্যাকেট ট্যাকেটের দাম কিরকম কি দেখি, তাহলে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো যে আমাদের ওদিকে সস্তা নাকি এখানে সস্তা। যে দাদা আমাদেরকে ঘোরাচ্ছিলেন ওই দাদারই কোনো একটা দাদার দোকানে নিয়ে এসছে। একে দেখুন কি সুন্দর চোখগুলো। यहाँ पे सस्ता मिलता है थोड़ा? हाँ भैया पक्का ना? এখানে কালেকশনস দেখুন একবার, প্রচুর কালেকশনস আছে ছেলেদের জ্যাকেটের, এদিকে বিভিন্ন রকমের। এখানে টি শার্টও দেখতে পাচ্ছি, অনেক রকমের টি শার্ট। এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা মেয়েদের জন্য, এই যে কোয়ালিটিটা দেখুন। এটা আমাদের সুখিয়া বাজারে বলেছিল 2200 টাকা, বাট এখানে 1200 টাকা। বেশ কিছু দোকান আমরা ঘুরছি। এই যে লং জ্যাকেট, এটা পাইলের খুব পছন্দের এইরকম জ্যাকেট, এগুলোর দাম বলছে এখানে আইসিতে 1800 টাকা। আইসি মানে ইন্ডিয়ান কারেন্সি। এই যে দেখে নিন কোয়ালিটি, এইরকম কোয়ালিটি। এইরকম লং কোট হয়তো দার্জিলিংয়ে অনেকবার দেখেছেন। এখানে দাম হচ্ছে 2500 টাকা, শুরুরটা হচ্ছে 1300 টাকা। মানে বিভিন্ন কোয়ালিটির এখানে প্রোডাক্টস পাওয়া যায়। ওখানে একটা জ্যাকেট বেশ পায়েলের পছন্দ হয়েছিল, ঠিকঠাক দামেই পেলাম। আমাদের 1100 টাকা বললো এই জ্যাকেটটা, যেটা সুখিয়া মার্কেটে বলেছিল অনেকটাই বেশি দাম। তো আমাদের সাজেশন একটু বার্গেনিং করবেন এদিক ওদিক দোকান ঘুরে, তারপর যেটা পছন্দ হবে কিনতে পারেন। এখন আমরা পশুপতি চেকপোস্ট ক্রস করে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে, মানে আমরা যেখানে আজকে রাত্রিবাস করব সীমানায়। আর এখন ওয়েদারটা আবার এরকম হয়ে গেল, দেখুন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আমরা সীমানাতে যে হোমস্টেতে থাকবো সেটা একদম রাস্তার উপরে। যারা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসতে চান তারা কিন্তু খুব সহজেই আসতে পারেন। শিলিগুড়ির দার্জিলিং মোড়ে শেয়ার গাড়ি পাওয়া যায়। সকাল 7:30 হচ্ছে প্রথম শেয়ার গাড়ি, তারপরে 1 ঘন্টা 8 ঘন্টা ছাড়া ছাড়া, মোটামুটি এটা ডিপেন্ড করে প্যাসেঞ্জারের ওপরে, ফ্রিকুয়েন্টলি পাওয়া যায় 3:30 4টে অবধি আপনারা ধরে রাখতে পারেন। জনপ্রতি ভাড়া হচ্ছে 250 টাকা। আপনাদের সুখিয়া পর্যন্ত পুরোটা আসতে হবে না, তার আগেই সীমানা পড়বে, সেখানেই নেমে যাবেন। আবার যখন শিলিগুড়ি যাবেন আপনারা সেমভাবে কিন্তু শিলিগুড়ি যেতে পারেন, মানে সুখিয়া থেকে শেয়ার গাড়ি করে খুব ইজি চলে আসাটা। সীমানা ভিউ পয়েন্ট ক্রস করছি, প্রচুর পর্যটক, দেখি পরে আসবো একবার। পর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সীমানা বাজার, এখান থেকে দার্জিলিং মাত্র 24 কিলোমিটার, খুব সহজেই চলে আসা যায়। একদম পৌঁছেই গেছি হোমস্টের সামনে। দেওরালি রিট্রিট হোমস্টে, একদম সীমানাতে মেন রাস্তার পাশেই। বলে দিই, ওপরে 2টো রুম আছে, নিচে 3টে রুম আছে, আর এখানে একটা রুম আছে। এবং রুমে যাওয়ার জন্য, মানে নিচের রুমে যাওয়ার জন্য আপনাদেরকে কিছুটা সিঁড়ি ভাঙতে হবে। এই যে চলে গেল এই যে সিঁড়িটা, এটা নিচের রুমগুলো, আর এই যে সিঁড়িটা এটা উপরের রুমগুলো। চলুন আগে নিচের রুমগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নিচে নেমে আসার পরে দেখতে পাবেন এখানে একটা ডাবল বেডরুম, এটা একটা ডাবল বেডরুম, এটা হচ্ছে ড্রাইভার দাদাদের জন্য অ্যাকোমোডেশন, আর ওটা হচ্ছে একটা 4 বেডের রুম। আর একটা ডাবল বেডের রুম আপনাদেরকে দেখিয়ে দিই যে কিরকম কোয়ালিটি। এই যে এই হচ্ছে বেড, যেখানে 2 জন খুব কমফর্টেবলি হয়ে যাবে, তার সাথে বাচ্চা নিয়ে 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাচ্ছে। এখানে একটা ছোট্ট আলমারি আছে এবং একটা ছোট্ট টেবিল আছে, তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ছোটোখাটোর মধ্যে গিজারের সুবিধা আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন আছে, ব্যাস। শাওয়ারটা চোখে পড়ছে না, আচ্ছা শাওয়ারও আছে এখানে। আর রুমের সাইজ এই যে, আশা করছি একটা আন্দাজ হয়েই গেছে। পাশের যে ডবল বেডরুমটা আছে সেটা একবার দেখে নিন।
আর এরপর দেখাই 4 বেডের রুমটা। এখানে একটা ব্যালকনি, আর এই রুমটাও কিন্তু বেশ বড়। এখানে একটা বড় বেড দেওয়া আছে, তার পাশে আরও একটা বেড মুখোমুখি, এবং রুমের সাইজ দেখে বুঝতেই পারছেন কীরকম। লাগেজ খোলার জন্য কিন্তু স্পেস আছে। আর এই হচ্ছে একটা আলমারি, আর এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, একটা দুটো পেন্টিং দেখতে পাচ্ছি, একটা জানালা আছে, জানালা থেকে ওই পাইন গাছের ভিউ, আর এদিক থেকে যেরকমটা বললাম লোকালিটির ভিউ আছে। আর অ্যাটাচ ওয়াশরুমটা হচ্ছে এটা। এখানেও আপনারা ওয়েস্টার্ন কোমোড, বেসিন, মিরার, গিজার সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। নিচের রুমগুলো দেখিয়ে দিলাম, এবার একটু ওপরে যাওয়া যাক। এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে, এই জায়গাটা একটু সাবধানে আসবেন। আর সিঁড়িগুলো ছোট ছোট বাট একটু খাড়াই। ওপরে আসার পরই এরকম একটা ব্যালকনি দেখতে পাবেন। ব্যালকনি থেকে এরকম গাছপালার ভিউ, মানে মেন রোড ভিউটাও আপনারা পেয়ে যাবেন। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে ওদিকে পাইন গাছ। আর ঢুকেই যে রুমটা দেখাবো সেটা হচ্ছে একটা 4 বেডের রুম। দেখুন এখানে পাশাপাশি দুটো বেড রাখা আছে এবং রুমের সাইজ বেশ বড়। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একটা ছোট আলমারি রাখা আছে, এখানে একটা জানালা আছে। আর বাকি এই হচ্ছে পুরো রুমটা। 3টে ছোট ছোট পেন্টিং, একটা সাইড টেবিল, দুটো সাইড টেবিল, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুমটা। দেখিয়ে দিই, গিজার দেখতে পাচ্ছেন, ওয়েস্টার্ন কোমোড, বেসিন। এই রুমটার একটা স্পেশালিটি হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে, যদিও এটা কমন ব্যালকনি হিসাবে ইউজ করা যেতে পারে। এই যে ব্যালকনিতে বেরিয়ে এসে আপনারা রোড সাইড ভিউ পেয়ে যাবেন। তার সাথে এখানে চেয়ার টেবিল পাতা আছে মানে বসার জন্য। অদ্ভুত ওয়েদার কিন্তু সীমানাতে, মাঝে মধ্যেই পুরোটাই ফগে ঢাকা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে পুরোটা ক্লিয়ার। এবং মানে যখন ক্লিয়ার হচ্ছে এদিক দিয়ে মেঘের খেলাগুলো দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এটাই কিন্তু এই জায়গার মজা। বাকি বন্ধু বান্ধব নিয়ে আসুন বা দুজনে আসুন, এই জায়গাটায় বসে কিন্তু একটা টাইম কাটবে এই রাস্তা দেখতে দেখতে। প্রচুর গাড়ি ঘোড়া যায় এখান দিয়ে, যেহেতু মেন রাস্তা এটাই। আর বাকি এই সিঁড়িটা যে ওপরে উঠে যাচ্ছে, এখানে একটা ক্যাফে হবে, সেটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা দেখাচ্ছি না। এই রুমটাও কিন্তু বেশ বড়। এখানে দুটো ডাবল বেড আছে, এখানে একটা ওখানে একটা, মানে 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার সাথে রুমের মধ্যে বেশি কিছু নেই, একটা সাইড টেবিল আছে, দুটো উইন্ডো, এখানে একটা ছোট্ট আলমারি টাইপ আছে জিনিসপত্র রাখার জন্য। আর বাকি এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। অন্যান্য যে ওয়াশরুমগুলো দেখালাম একই টাইপের সমস্ত অ্যামিনিটিস দেওয়া আছে। এই রুমের যে দুটো জানালা আছে, একটা জানালা থেকে এরকম গ্রাউন্ডের ভিউ, তার সাথে পাইন ভিউ পেয়ে যাচ্ছেন, সুন্দর মেঘের খেলা চলবে। আর একটা যে জানালা আছে, জানালা থেকে আপনারা লোকালিটির ভিউ পাবেন। এই যে সীমানা লোকালিটির ভিউ। নিচেই আছে এনাদের ডাইনিং এরিয়া এবং এখানে লাঞ্চ সার্ভ করা হয়েছে। দেখে নি কি কি আছে। রাইস আছে, তার সাথে ঢেঁড়স ভাজা, এখানে বাঁধাকপির একটা সবজি, এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে ক্রিস্পি করলা। তার সাথে পাঁপড় ভাজা আছে, এখানে একটা চাটনি আছে, এখানে শশার একটা আচার আছে, আর এখানে বেশ কিছু স্যালাড আর ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আচ্ছা, এবারে লাঞ্চের একটু রিভিউটা দিয়ে দিই। এখানে খাবার দাবার কিন্তু মোটামুটি মানে একদম সাদামাটা বলতে পারেন, যেরকম মশলাপাতি যুক্ত খাবার দাবার হয় এখানে কিন্তু একদমই সেরকম নয়। মানে রেস্তোরাঁ স্টাইল যে খাবার দাবার সেটা কিন্তু এখানে পাবেন না, একদম ঘরোয়া টাইপেরই খাবার দাবার। তো যাই হোক, মাছটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তো খাওয়া দাওয়ার পরে এখন একটু রেস্ট করব, তারপর দেখা যাক কোথাও বেরোনো যায় নাকি। এতক্ষণ পরে ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হয়েছে। দেখুন পাইন গাছগুলো পুরো দেখতে পাওয়া যাচ্ছে একদম হোমস্টের সামনে। এই যে গ্রাউন্ডটা, কি অপূর্ব ভিউ এখান থেকে। কিন্তু মেঘগুলো যেভাবে উড়ে উড়ে আসছে, আবার জাস্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢেকে যাবে। জাস্ট 5 মিনিটের জন্য ক্লিয়ার হয়েছিল, আপনারা পাখির চোখে কিছুটা দেখলেন সীমানা। এখন আবার পুরোটা সাদা মেঘে ভরে গেল। এই কুয়াশা আচ্ছন্ন ওয়েদারে পাইনের জঙ্গল কিন্তু দারুণ লাগে। আর সেরকমই একটা জায়গায় আমরা যাচ্ছি, মানে সেরকমই একটা রাস্তা দিয়ে আমরা যাব। এখান থেকে ঠিক 4 কিলোমিটার দূরে আছে জোরপোখরি, সেটাই এখন যাচ্ছি।
চোরপোখরি যাওয়ার দুটো রাস্তা আছে। আগের বারে যখন আমরা সুখিয়াতে ছিলাম সেখান থেকে একটা রাস্তা সোজা হেঁটে হেঁটে আমরা উপরে উঠে গিয়েছিলাম, সেটা গাড়ি করেও যেতে পারেন। এবারে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু খুব একটা পর্যটক যায় না, একদম শুনশান ফাঁকা রাস্তা। দেখুন দারুণ। এখানেও কিন্তু প্রচুর পাইন গাছ আছে, পাখি ডাকছে, তার সাথে হালকা একটা মিস্ট ওয়েদার, অদ্ভুত সুন্দর লাগছে। তবে রাস্তাটা একটু খারাপ, তো যারা বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন, যদি সেলফ ড্রাইভ করে আসেন তাহলে একটু সাবধানে চালাবেন। বাকি দারুণ লাগছে। আমরা এবারে এই রাস্তাটা দিয়ে এলাম, আর এই সোজা যে রাস্তাটা এটা সোজা সুখিয়ার দিকে চলে যাচ্ছে। এসেই এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নিলাম পার পার্সন 20 রুপিস করে। এই জায়গাটা দুটো জিনিসের জন্য পরিচিত, একটা হচ্ছে রেয়ার স্পিসিসের স্যালামান্ডার, তার সাথে এই লেক জোড়াপোখরি, সেখান থেকে এসেছে জোড়পোখরি। এটা একটা লেক এবং তার ঠিক পাশে আরো একটা লেক আছে। এই জায়গাটায় প্রচুর মানুষকে ছবি তুলতে দেখেছেন এবং অনেক ক্লিয়ার ডে এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। এখন তো পুরোটাই মেঘে আচ্ছন্ন, তার সাথে আপনারা বার্ড ওয়াচিং করতে পারেন, মানে বিভিন্ন পাখির ডাক কিন্তু অলরেডি আমরা পাচ্ছি। আর এটা নেপালের খুবই কাছে, মানে পশুপতির খুবই কাছে। আর এই লেক বরাবর আপনারা পুরোটা ঘুরতে পারেন। এই দেখুন ওখানে একটা বসার জায়গা আছে, এই যে এখানে কয়েকটা বেঞ্চ করা আছে, এখানে পার্কিং এরিয়া। লেকের মধ্যে কত রকমের কালারফুল মাছ দেখতে পাওয়া যাচ্ছে, একবার দেখুন। এখানটা দেখেছেন, এখানটা পুরো ঝুন্ডে আছে। এই যে জোড়পোখরি টুরিস্ট লজ আছে, এটা জিটিএর, তো এখানেও থাকতে পারেন। একটু হাঁটতে হাঁটতে এলাম। এই হচ্ছে বসার জায়গাটা, এখানে বেশ কিছুটা সিঁড়ি আছে। 20 টাকা দিয়ে 20 মিনিটও থাকলাম না এখানে, ঘুরে এখন যাচ্ছি ওই রাস্তাটায় যেটা সুকিয়াতে কানেক্ট করে। এই যে এইরকম একটা ওয়েদারে ধরুন আপনারা হেঁটে হেঁটে যাচ্ছেন, আর পাশে হঠাৎ করে দেখতে পেলে চিতাবাঘ বা ব্ল্যাক প্যান্থার, কেমন লাগবে? এই রাস্তাটায় কিন্তু এই দুটো প্রাণী বেরোয়, যেটা দাদার মুখে শুনলাম কালকে নাকি মানেভাঞ্জানের রাস্তায় ব্ল্যাক প্যান্থার পাওয়া গেছে। ওহ, আর রোমাঞ্চকর একটা রাস্তা, স্পেশালি এই রকম ওয়েদারে, বর্ষাকালে, যখন চারদিকটা সাদা মেঘে আচ্ছন্ন থাকে, পাইন গাছগুলো দেখুন বড় করে দাঁড়িয়ে, অপূর্ব একটা লাগে রাস্তাটা, অপূর্ব। ওখান থেকে বেরিয়ে এখন আমরা এসেছি সীমানা ভিউ পয়েন্টের কাছে। এদিকটা দেখুন, এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এদিকটা হচ্ছে নেপাল। অদ্ভুত এখানে। আর তার সাথে আমরা যতবারই এই ভিউ পয়েন্টে এসেছি কোনোদিনই ওয়েদার ক্লিয়ার পাইনি, আজকেও যথারীতি তাই। প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি। এই হচ্ছে মেন ভিউ পয়েন্টটা, মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। মোটামুটি আমরা ধরুন 15-20 বার অন্তত এই রাস্তা দিয়ে গেছি, কোনো বারে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। মানে কাঞ্চনজঙ্ঘা ছেড়ে দিন, এমনিতে ক্লিয়ার কিরকম ভিউ পাওয়া যায় সেটাও ভালো করে দেখতে পাইনি। শুধু লোকেদের মুখে মুখে শুনেছি এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়, আর বেশ কিছু ছবি দেখেছি। এই ভিউ পয়েন্টে অনেক দোকান আছে, যেরকম জ্যাকেট থেকে শুরু করে শীতের বস্ত্র পাওয়া যায়, সেরকমই চা, কফি, ম্যাগি, ওয়াই এইসবেরও প্রচুর দোকান আছে। চাও পাওয়া যায়, বাট বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে এখন, আর কিছু দোকান খোলা আছে। नानी का नाम तेंजिंग हो? तेंजिंग तेंजिंग ओ तेंजिंग तेंजिंग चॉकलेट के मुखटा लाल। हाय तेंजिंग, हाय। বেশ কিছুক্ষণ ওই জায়গায় কাটানোর পরে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সীমানা বাজার। আমরা হেঁটে হেঁটেই হোমস্টে চলে যাব, যেহেতু হোমস্টেটা খুব একটা বেশি দূরে নয়। এই হচ্ছে সীমানা বাজার। এই বর্ষার ওয়েদারে হোমস্টেতে ফিরে এসে গরম গরম কফি, তার সাথে স্ন্যাক্স খেলাম, জাস্ট দুর্দান্ত লাগলো। কন্টিনিউয়াসলি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর থেকে কি করব, রুমে বসে রেস্ট করছিলাম, কাজ টাজ করছিলাম। এখন আমার ডিনারের টাইম হয়ে গেছে, দেখি ডিনারে আজকে আমাদের জন্য আবার কি অপেক্ষা করছে। আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে। ডিনারে রুটি এবং রাইস দুটোই আছে, তার সাথে এখানে আলু ভাজা, ডাল, এখানে আছে চিকেন, তার সাথে পাঁপড় ভাজা, এখানে একটা আচার আছে, আর কিছু স্যালাড আছে। ব্যাস
এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। ডিনার তো মোটামুটি দেখেই নিয়েছেন। ডিনার করার পরে এখন ওপরে চলে এসেছি। কন্টিনিউয়াসলি সন্ধ্যে থেকে বৃষ্টিটা হয়েই যাচ্ছে, এক মুহূর্তের জন্য থামেনি। চারদিকটা পুরো মানে আচ্ছন্ন হয়ে গেছে, মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আর তার সাথে বলে রাখি ঠান্ডাটাও ভালোই আছে, মানে সন্ধ্যের পর থেকে কিন্তু ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জ্যাকেট ট্যাকেট পরেই বসে আছি। তো আর কি, আর তেমন কিছু করার নেই, এখন যাব ঘুমাতে। গুড মর্নিং। সকালবেলা রুম থেকে কিরকম ভিউ পাওয়া যাচ্ছে একবার দেখুন। ওয়েদারটা বেশ কিছুটা ক্লিয়ার হয়েছে, বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি, আর এই দৃশ্যটা জাস্ট ম্যাজিক্যাল লাগছে। এই যে ম্যাজিক্যাল বলতে বলতেই আবার মেঘগুলো ওড়া শুরু হয়ে গেল, মানে কিছুক্ষণের মধ্যে আবার পুরোটা ঢেকে যাবে। বললামই কিছুক্ষণের মধ্যে পুরোটাই ফগে ঢেকে যাবে, তাই হয়েছে। আর এখন আমি এসেছি ব্রেকফাস্ট করতে। আচ্ছা বলে রাখি, এটা রিসেপশন এরিয়া ছিল, এটা দেখানো হয়নি। আর পাশেই ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আমি রুটি নিয়েছি, আপনারা চাইলে পুরিও নিতে পারেন বা পরোটাও নিতে পারেন, তার সাথে আছে ঘুগনি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কীরকম কী কোয়ালিটি, কীরকম কোয়ান্টিটি সমস্ত দেখিয়ে দিয়েছি। এখানে রুমের কোয়ালিটিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেহেতু সেন্টার পয়েন্টে আছে, এখান থেকে দার্জিলিং যেতে পারেন, এখান থেকে মিরিক সাইট সিইং করতে পারেন, এখানে একদিন হল্ট করে মানেভাঞ্জন, সান্দাকফু যেতে পারেন। তো এই সমস্ত কিছু আপনারা এখানে থেকে করতে পারেন। আর এবার বলে দিই এখানে থাকা এবং খাওয়ার খরচা কত, অবভিয়াসলি আমি বলবো না, চলুন শুনে নিই ডাইরেক্ট হোমস্টে ওনারের মুখ থেকে। नमस्ते और ये जबलजी रिट्रीट में आपका वेलकम है और आपके लिए मैं और मैं भाई मिल के आप सब लोग ये चला रहा है। आप पर पर्सन और पर रेट करके हम 1200 ले रहे हैं, तो आइए जरूर मिलके सब लोग अच्छा करें। थैंक यू सो मच। প্রপার্টিটা কিন্তু একদমই ঝাঁ চকচকে না, বিশাল কিছু এক্সপেকটেশনস নিয়ে এখানে আসবেন না। এটা স্টেকেশনের জন্য না, সারা দিন ঘোরাঘুরির পরে কোথাও একটা নাইট স্টে করতে হবে, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। এবং অনেকেই আছেন যারা আমাদেরকে দেখেন, যারা আমাদেরকে প্রতিনিয়তই রিকোয়েস্ট করেন, দাদা 1000 টাকা, 1200 টাকা, 1300 টাকার মধ্যে একটু হোমস্টে দেখান না, যাতে আমরা ফ্যামিলি নিয়ে যেতে পারি, আমাদের কাছে বাজেট কম, বা আমরা কলেজ স্টুডেন্টস, বা আমরা জাস্ট চাকরি পেয়েছি, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একদম ভালো। শেয়ার গাড়ি করে একদম প্রপার্টির সামনে চলে আসতে পারবেন, মেইন রাস্তার উপরেই। তো এই ছিল আমাদের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স। যদি আমাদের প্রেজেন্টেশন ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়েল স্টোরিজ। দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে।